নিউটনস থার্ড ল হচ্ছে যে আমরা কোনো একটা অবজেক্টের উপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, আমরা একটা ফোর্স দিচ্ছি, এই ফোর্স যখন দিচ্ছি সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে বিপরীত দিক থেকে আমাকে অন্য একটা অবজেক্ট আমাকে দিচ্ছে। When we apply force on any object, then equal and opposite force is exerted on that object. This is the Newton's third law. যে কোনো একটা অবজেক্টের উপর যখন আমরা ফোর্স দেই, ওই অবজেক্টটা আমাকে সমান এবং বিপরীত দিক থেকে একটা ফোর্স দেয়, সেটাই হচ্ছে রিয়াকশন ফোর্স বলা হয়। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন সমান। যখন একটা অবজেক্টের মধ্যে আমি ধাক্কা মারি, ফোর্স দিচ্ছি, অথবা এটা একটা ফ্লোর হতে পারে, ফ্লোরের মধ্যে যখন একটা ফোর্স দিচ্ছি এফ, ফ্লোরও আমাকে বিপরীত দিক থেকে একটা ফোর্স দিচ্ছে, দিস ইজ এফ প্রাইম। এটা হলো অ্যাকশন, একটা হচ্ছে অ্যাকশন আর একটা রিয়াকশন। ফার্স্টেরটাকে বলা হয় অ্যাকশন আর পরেরটাকে বলা হয় রিয়াকশন। এইটাই মোটামুটি এখানে লেখা আছে যে আমরা জানি তাহলে এখন আমরা এখানে পরের পেজে লেখা আছে, দেখেন পরের পেজে লিখছে যে কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায়। যে ধরা যাক কোনো একটা বস্তু এম অন্য একটি আপেলের উপর ছেড়ে দিয়ে দিচ্ছে। আমরা জানি পৃথিবী মহাকর্ষণ বলের জন্য ভর পৃথিবীর দিকে বল টানছে এফ অনুভব করলে, তাহলে এখন এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে আপেল। আমরা জানি পৃথিবী এবং আপেলের ইয়েটা আমরা জানি যে নিউটন ফার্স্টে একটা আপেলের নিচে আপেল গাছের নিচে বসেছিল, পরে একটা আপেল নিচের দিকে পড়লো। তখন সে বলছে যে কেন আপেল কেন নিচের দিকে কেন পড়বে, আপেল তো উপর দিকে যেতে পারতো, কিন্তু উপর দিকে কেন যায় নাই? কারণ পৃথিবী একটা ফোর্স দিয়ে পৃথিবী এটাকে ধরে রাখছে, টেনে ধরে রাখছে এই ফোর্স। তা এখন কথা হচ্ছে যে পৃথিবী এটা একটা আপেল আর এটা হচ্ছে পৃথিবী। এখন আমরা তো জানি যে ও যে পরিমাণ ফোর্স দিয়ে আপেলকে টান দিচ্ছে, আপেলও কি করতেছে, আপেল সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে ওকে টান দিবে, কিন্তু এই ফোর্স দিয়ে আপেল যে ওকে টান দিচ্ছে, মানে আপেলকে পৃথিবী টান দিতেছে, এই পৃথিবী আপেলটাকে টান দিয়ে ধরে রাখছে, আবার আপেলও পৃথিবীকে কিন্তু ওর দিকে একটু টান দিতেছে। কিন্তু তাহলে কথা হচ্ছে যে কেন তাহলে পৃথিবীকে আপেলের দিকে যাচ্ছে না আপেল পৃথিবীর দিকে আসতেছে? এটাকে বলবে অথবা বলবে যে আপেলকে অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল, আর এটা হচ্ছে আর্থ। তাহলে অ্যাপল মানে আপেলকে পৃথিবীটা আকর্ষণ করছে, অ্যাট্রাকশন করে, আবার আপেলও পৃথিবীকে অ্যাট্রাকশন করে, এটা আমরা জানি। তাহলে অ্যাট্রাকশন থাকলে তার মাঝখানে ফোর্স কাজ করবে, আর যেখানে ফোর্স আছে সেখানে তার অ্যাক্সিলারেশন কাজ করবে। তো অবভিয়াসলি পৃথিবী এই অ্যাপলকে যে টান দিচ্ছে সেখানে একটা কি থাকবে, সেখানে একটা অ্যাক্সিলারেশন থাকবে। আবার অ্যাপল পৃথিবীকে যে টান দিচ্ছে ওর দিকে, এখানেও একটা অ্যাক্সিলারেশন থাকবে। এখন কথা হচ্ছে যে মানে পৃথিবী বা আর্থ কি অ্যাপলের দিকে যাবে না অ্যাপল আর্থের দিকে আসবে? ইয়ে বলেন, কে বলবে? আরিশা, আর্থ কি অ্যাপলের দিকে যাবে না অ্যাপল আর্থের দিকে আসবে? অ্যাপল কি হবে? অ্যাপল কি হবে? তাহলে আর্থের দিকে যে আসে তখন তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন হয়। এখন কথা হচ্ছে আর্থও কিন্তু অ্যাপলের দিকে যায়, অ্যাপলের দিকে যায় কিন্তু মানে কিন্তু সেই যাওয়াটা একেবারেই নিগলিজেবল, অনেক 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 নিগলিজেবল, এটা নিয়ে আমরা চিন্তা করি না। তাহলে আমি এখন বের করবো যে আসলে আর্থ বা পৃথিবী অ্যাপলের দিকে কতটুকু পরিমাণ যাচ্ছে বা কতটুকু অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, সেটা যদি আমি বের করি তাহলে আমরা বলতে পারবো যে তাহলে ফোর্স কোনটা, আমরা দুটি অবজেক্টের মাঝখানে
যে ফোর্সের মান, সেই ফোর্সের মান কি হয়, এফ ইকুয়াল টু, এটা একটা অবজেক্ট, একটা অবজেক্ট, এটার মাস হচ্ছে এম আর এটার মাস হচ্ছে ছোট এম, এখানকার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এর মধ্যে তাহলে ও ওরে যতটুকু টান দিবে ওকে সেম পরিমাণ অ্যামাউন্ট ফোর্স দিয়ে ওকে টান দিচ্ছে। তাহলে পৃথিবীর দিকে একটা বল এফ অনুভব করে, আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ যদি এফ হয় তাহলে পৃথিবীর দিকে মানে আর্থ ওকে একটা ফোর্স দিয়ে ওকে টান দিচ্ছে, সে ফোর্সের মান কত হবে, এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। এখন আমরা আগে থেকেই এই কথাগুলো, এই বলটাকে এমজি হিসেবে দেখা যায়, মানে একটা হচ্ছে যখন আমরা এই অবজেক্টের মধ্যে যখন কি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স যখন চিন্তা করব তখন সেক্ষেত্রে হবে এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার এটাকে যখন আমরা গ্র্যাভিটি চিন্তা করব তখন সেক্ষেত্রে ফোর্সের মান হবে এফ ইকুয়াল টু এম এ, সেক্ষেত্রে এফটা হবে নিউটনের তৃতীয় সূত্র থেকে দেখা যায় যে আমরা জানি এম ভরটিও বিশাল পুরো পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করবে, আর সেই বলটি এফ শুধু বিপরীত দিকে হবে। আমরা এই বলকে নিয়ে মাথা ব্যথা করি না, কারণ এই বলটা কারণে পৃথিবী কতটুকু ত্বরণ হচ্ছে সেটা আমরা ইচ্ছা করলে বের করতে পারি। মানে যদি বললাম যে পৃথিবীকে অ্যাপলকে পৃথিবী অ্যাট্রাকশন করলো, টান দিল, যতটুকু পরিমাণ বল দ্বারা টান দিচ্ছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার অ্যাপলও পৃথিবীকে আকর্ষণ করতেছে, টান দেয়, কতটুকু পরিমাণ ফোর্স দ্বারা টান দিচ্ছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এটা হচ্ছে এই ফোর্স হচ্ছে আর্থ অ্যাপলকে টান দিল, আর এই ফোর্সটা হচ্ছে অ্যাপল আর্থকে টান দিচ্ছে, এবং দুই ফোর্সের পরিমাণ সমান। কারণ আমরা জানি যে ওকে যতটুকু টান দেয় ও ওকে সেম পরিমাণ বল দ্বারা টান দিচ্ছে। তাহলে এখন এই টানের কারণে মানে অ্যাপলের দিকে পৃথিবী কতটুকু পরিমাণ সরে যাবে বা অ্যাক্সিলারেশন হবে সেটা আমরা বের করতে পারি। কীভাবে, এই ফোর্স আর এই ফোর্স যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে এম এ ইকুয়াল টু জি এম এ এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, আবারও বলি, আমরা আসলে চাচ্ছি কি, আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাপলকে পৃথিবী টান দিচ্ছে, আবার পৃথিবী অ্যাপলকে টান দিচ্ছে। দ্যাট মিনস ওকে টান দিচ্ছে, ওকে টান দিচ্ছে, এবং টান দেওয়ার পরিমাণ বা ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের সেম অ্যামাউন্ট অফ ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে পৃথিবী এই আর্থ এই অ্যাপলকে কতটুকু পরিমাণ ফোর্স দ্বারা টান দিচ্ছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি এফ এফ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর অ্যাপল পৃথিবীকে তার দিকে টান দিচ্ছে, এদিকে টান দিচ্ছে, সেই টানের মান হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে নিউটন আমাকে বলছে যে প্রত্যেকটা কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কোনো একটা অবজেক্টকে আমি যদি টান দিই মানে সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে সে টান দিচ্ছে। মানে আমি একজনকে টান দিলাম, যতটুকু পরিমাণ ফোর্স দ্বারা সে তাকে টান দিচ্ছে সেও অবজেক্টটা আমাকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দ্বারা আমাকে টান দিচ্ছে। তাহলে এই টানাটানি পরিমাণ বা এই ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশন পরিমাণ সমান। তাহলে আমরা লিখতে পারি এম এ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এম যেটা আছে এম এম চলে যাবে, আলটিমেটলি এ কত থাকবে, এ ইকুয়াল টু থাকবে এম জি ডিভাইডেড বাই এম জি ডিভাইডেড বাই জি, বা এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি বা এ। তাহলে এই জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আমরা জানি এটা আমরা এর আগে বের করছিলাম, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা বের করব যে এই অ্যাপল পৃথিবীকে কতটুকু পরিমাণ ইয়ে করতেছে, টান দিতেছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই কল
তাহলে a ইকুয়াল টু কত আসবে? a ইকুয়াল টু m বাই f। আর m বাই f এর মান কত আসে? f বাই m আর কি, f ইকুয়াল টু m a আর a ইকুয়াল টু m বাই m। তাহলে f এর পরিমাণ এখানে আবার আমরা জানি f ইকুয়াল টু m a, f ইকুয়াল টু ছোট m a ডিভাইডেড বাই তাহলে এখন যেটা বের করব সেটা হচ্ছে পৃথিবী মানে এই আপেলটা অ্যাপল অ্যাট্রাকশন করে কই যায়? এই পৃথিবী অ্যাপলটাকে অ্যাট্রাকশন করতেছে কতটুকু পরিমাণ? f ইকুয়াল টু m a, দ্বারা অ্যাট্রাকশন করতেছে। তাহলে আমরা এটাকে এক পাশে রাখলাম, এটাকে এই পাশে রেখে এমটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে f ডিভাইডেড বাই m আসছে। আবার আমরা জানি f ইকুয়াল টু m a, এখানে হচ্ছে এই ক্ষেত্রে আসবে f ইকুয়াল টু ছোট m a, আর m a এটা হচ্ছে যে অবজেক্টের ভর, m a এই ক্ষেত্রে আসবে অবজেক্টের ভর ইকুয়াল টু m ডিভাইডেড বাই m, বড় m ছোট m ডিভাইডেড বাই বড় m ইনটু a। আর ছোট m ডিভাইডেড বাই বড় m এটাকে তার সাথে আমার এর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন, বা এই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এই যে অ্যাক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এর পরিবর্তে আমরা জি লিখতে পারি। তাহলে এখানে এর পরিবর্তে আমরা জি লিখছি, তাহলে এখানে আসবে m ডিভাইডেড বাই বড় m। মানে আমরা বলবো যে এতক্ষণ যে মুদ্রা কথা বলছি সেটা হচ্ছে মুদ্রা কথা হচ্ছে m বাই m ইন্টু জি, এতটুকু পরিমাণ ফোর্স দ্বারা অ্যাক্সেলারেশন, এটা মান এটা দ্বারা বোঝাচ্ছে যে অ্যাপল পৃথিবীকে নিচের দিকে যে টান দিল, অ্যাট্রাকশন করলো, তার ফলে আর্থ অ্যাপলের দিকে কতটুকু পরিমাণ সরে গেছে বা কতটুকু পরিমাণ অ্যাক্সেলারেশন হয়েছে, সেই অ্যাক্সেলারেশন মান হচ্ছে a ইকুয়াল টু m ছোট m ডিভাইডেড বাই বড় m, মানে মাস অফ দ্য অবজেক্টের মাস ডিভাইডেড বাই মাস অফ দ্য আর্থ ইন্টু জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে এতক্ষণ যা পড়ছি সব কিছুর মূল কথা হচ্ছে এটা, যে a ইকুয়াল টু ছোট m ডিভাইডেড বাই বড় m ইন্টু জি। আসলে এইগুলো কোনো পরীক্ষাতে কিছুই আসবে না, এগুলো কোনো পরীক্ষাতে কোনো অঙ্ক টঙ্ক কিছুই আসবে না, শুধু আমাদের বোঝার জন্য যে এই মানটার মান কত আসবে, কম আসবে না বেশি আসবে। আয়েশা বলেন যে এই মানটা কম না বেশি? এটা ছোট m দ্বারা কি বোঝাচ্ছে? মাস অফ দ্য অবজেক্ট, আর বড় m দ্বারা বোঝাচ্ছে মাস অফ আর্থ, আর জি দ্বারা বোঝাচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে আমাকে বলেন যে মাস অফ দ্য অবজেক্ট হয়তো বা কয় কেজি হতে পারে? 1 কেজি হতে পারে। আর মাস অফ দ্য আর্থ এটার পরিমাণ অনেক বেশি, এটার পরিমাণ কত হয়? মাস অফ দ্য আর্থ হচ্ছে 5.98 ইন্টু 10^10^24, মানে এটার মান হচ্ছে অনেক বেশি, 5.98 ইন্টু 10^10^24। আর এখানে যদি 1 কেজি হয় এবং এটাকে যদি আমি 9.8 দিয়ে গুণ করি, তাহলে এটার মান কত চলে আসবে? এটার মান আসবে হচ্ছে 1.6 ইন্টু 10^24, মেবি 24 মিটার পার সেকেন্ড। মানে এটা দ্বারা শুধু আমরা এটা বের করলাম যে এটা দ্বারা আমরা কি বের করলাম? আসসালামু আলাইকুম,
আচ্ছা, আসলে একটু লেট হবে। নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে 9:30। আচ্ছা, না না, আসবো ইনশাল্লাহ। তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই অ্যাপলটা পৃথিবীকে তার দিকে আকর্ষণ করতেছে, কিন্তু ওই আকর্ষণের পরিমাণ বা ওই আকর্ষণের কারণে, ওই অ্যাট্রাকশনের কারণে পৃথিবী যে অ্যাপলের দিকে যে সরে যাচ্ছে, এই সরে যাওয়ার মান অনেক কম। 1.6 × 10⁻²৪, মানে অনেক 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 কম, যেটা আমরা নিগলিজিবল। এজন্য আমরা বলবো যে পৃথিবীকে কোনো একটা অবজেক্ট যদি টান দেয়, মানে ব্যাপারটা হচ্ছে আমি একদম লাফ দিয়ে উপর দিকে উঠলাম, উপর দিকে ওঠার পর উপর দিয়ে আমি উঠে গেছি, মানে লাফ দিয়ে এতটুকু পর্যন্ত উপর দিকে উঠছি। তাহলে সেক্ষেত্রে পৃথিবী এই অবস্থায়, পৃথিবী আমাকে টান দিচ্ছে, আমিও পৃথিবীকে টান দিচ্ছি। এখন কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমি কি পৃথিবীর দিকে আসবো না পৃথিবী আমার দিকে আসবে? কোশ্চেন হচ্ছে এটা, যে কোশ্চেনটা হচ্ছে আমি পৃথিবীর দিকে যাব, পৃথিবী আমার দিকে আসবে না। কারণ হচ্ছে পৃথিবী আমার দিকে যে অ্যাট্রাকশন করতেছে তার জি এর মান বেশি, ওর জি এর মান বেশি। আর আমি ও পৃথিবীকে যে টান দিচ্ছি, যার ফলে পৃথিবী আমার দিকে যে আসতেছে, পৃথিবী আমার দিকে যে চলে আসবে, ওর এর মান বা অ্যাক্সেলারেশনের মান অনেক অনেক কম হবে। 1.6 × 10⁻²৪ অনেক অনেক কম হবে। কিন্তু পৃথিবী আমাকে টান দিল, যার ফলে আমি পৃথিবীর দিকে যাব, তখন জি এর মান কত হবে? তখন তার মান হয়ে যাবে 9.8। আর আমি পৃথিবীকে টান দিলাম আমার কাছে, যার ফলে পৃথিবী আমার দিকে আসলো, ওর মান হবে 1.6 × 10⁻²৪। তাহলে কোনটার মান বেশি? আরিশা বলেন, এটার মান বেশি না এটার মান? এটার মান বেশি না নিচেটার মান বেশি? উপরেরটা না নিচেরটা? লালটা না কালারটা? হ্যাঁ, উপরেরটা। এটাই মানে তারপরে একটু যখন লাফ দিয়ে যখন উপর দিকে উঠবেন, তখন নিজের মধ্যে একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যে আমিও পৃথিবীকে টান দিচ্ছি, যার ফলে পৃথিবী আমার দিকে আসতেছে। কিন্তু এই আশাটার পরিমাণ যদিও অনেক 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 কম, তারপরেও পৃথিবী একটু মানে নেগলিজিবল অ্যামাউন্ট অফ আমার দিকে মুভ করছে, কিন্তু এই মুভমেন্ট করার মান অনেক কম, বরঞ্চ আমি তার দিকে বেশি পরিমাণ মুভ করব। এই কথাটা এখানে লেখা আছে, পড়বেন। তুমি সারা পৃথিবীকে নিজের দিকে টেনে নিচ্ছ, সেটা নিয়ে একটু গর্ব করতে পারো, এই কথাটা লেখা আছে। এটি এত ক্ষুদ্র যে কেউ এটা নিয়ে মাথা ঘামায় না। তুমি যখন পরের বার কোনো জায়গায় লাফ দেবে, তখন মনে রেখো নিচে পড়ার সময় পুরো পৃথিবীকে তুমি আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়েছিলে। যদিও যতই কম হোক না কেন, তুমি সারা পৃথিবীকে নিজের দিকে টেনেছিলে, সেটা নিয়ে একটু গর্ব করতে পারো। মানে আমরা যখন উপর দিকে লাফ দিয়ে আবার যখন পৃথিবীর মধ্যে আসি, লাফ দিয়ে যখন উপরে বাতাসে যখন থাকি, তখন আমরা পৃথিবীকে একটু পরিমাণে আকর্ষণ করি, বা পৃথিবী আমার দিকে টেনে আসে, মানে আমার দিকে চলে আসে, কিন্তু এটার পরিমাণ অনেক 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 কম, তারপরেও একটু হয়। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আমরা কিভাবে হাঁটি, সেটা আমার বলছে যে আমরা কিভাবে হাঁটি সেই বিষয়ে আমরা করতে পারি। কিভাবে আমরা হাঁটি? আরিশা বলেন যে আপনার বাসার ফ্লোরে একদম স্লিপি, মানে অনেক তৈলাক্ত, ওই অবস্থায় ওই অবস্থায় কি হাঁটা সহজ হবে, না বাসার ফ্লোর যদি একটু রাফ থাকে, খসখসে থাকে, তখন হাঁটা সহজ হবে? কোন অবস্থায় হাঁটা সহজ হবে? কেন কেন কেন? হ্যাঁ, বুঝি নাই।
জানি না যে হয়েছে কিনা, কারণ পার্শিয়ালি হয়েছে। মানে আমরা যখন হাঁটি যখন, তখন আমরা কি করি, এটা হচ্ছে মাটি বা এটা হচ্ছে আর্থ বা মাটির মধ্যে আমি যখন ধাক্কা মারি তখন আমাকে কি করে, আমি যখন হাঁটতেছি তখন কি করি, তখন আমি ধাক্কা মারি, মাটির সারফেসে ধাক্কা মারতেছি, ধাক্কা মেরে মাটিও আমাকে বা আর্থও আমাকে সেম অ্যামাউন্টের উপর দিকে ধাক্কা মারে। ফলে কি হয়, ফলে আমি সামনের দিকে রেজাল্টেন্ট মানে লব্ধি, তার মধ্যে একটা লব্ধি তৈরি হয়। মানে আমি ফোর্স দিচ্ছি কোন দিক বরাবর, আমি ফোর্স দিচ্ছি এদিক বরাবর, আমি ফোর্স দিলাম, আমার ওয়েটের সমান পরিমাণ ফোর্স আমি নিচের দিকে দিলাম, মাটির মধ্যে দিলাম, মাটিও কি করবে, আমাকে উপর দিকে একটা, এটা যদি এফ হয় আর তার একটা এফ প্রাইম পরিমাণ আর একটা ফোর্স আমাকে সে দিবে, এবং এই দুই ফোর্সের পরিমাণ সমান হবে, এবং আমি তখন সামনের দিকে চলবো, হাঁটতে থাকবো। কিন্তু যখন রাস্তাটা যদি স্লিপি হয়, তাহলে আমি পা দিয়ে এই রাস্তাটাকে আমি ধাক্কা মারলে সে সেম অ্যামাউন্টের ধাক্কা আমাকে তার বিপরীতে দিচ্ছে না, যার ফলে আমি স্লিপি রাস্তা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি যতটুকু ফোর্স দিচ্ছি সেম অ্যামাউন্টের ফোর্স যখন দিচ্ছে না, তখন আমি হাঁটতে অসুবিধা হবে। আমরা সবাই জানি কেউ আমাদের উপর বল প্রয়োগ করে না। আচ্ছা, এখন বলছে যে প্রশ্ন, তুমি যেহেতু স্থির অবস্থা থেকে হাঁটতে পারো, কাজেই আসলে তোমার একটা ত্বরণ হচ্ছে, যার অর্থ তোমার উপর বল প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আমরা সবাই জানি কেউ আমাদের উপর বল প্রয়োগ করে না, আমরা নিজেরাই হাঁটি। কেমন করে সেটা সম্ভব? নিউটনের তৃতীয় সূত্র দ্বারা জানা যায় থাকলে আমরা কখনোই হাঁটার বিষয়টা ব্যাখ্যা করতে পারতাম না। আমরা যখন হাঁটি তখন আমরা পা দিয়ে মাটিকে ধাক্কা দিই, মানে ওই কথাটাই বলছে, আমরা যখন হাঁটি তখন পা দিয়ে মাটিকে যখন ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিলে কি হয়, বল প্রয়োগ করি, তখন মাটি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমাদের শরীরের সামনের দিকে এবং বিপরীত দিকে একটা বল ফোর্স অ্যাপ্লাই করে। এই বিপরীত দিকে মানে অপোজিট ডিরেকশনে আমাকে যে ফোর্স দিচ্ছে, এবং এটা আমি যতটুকু তাকে দিচ্ছে সে ততটুকু আমাকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছে, যার ফলে যেখানে ফোর্স আছে সেখানে কি আছে, এফ ইকুয়াল টু এম এ, সেখানে তার কি থাকবে, একটা অ্যাক্সেলারেশন থাকবে। তখন আমি একটা অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে আগাই। অথবা আমি যখন দৌড় দিই, একদম স্টার্টিং হচ্ছে যখন দৌড় শুরু হয়, যখন 100 মিটার স্প্রিন্ট শুরু হবে, 100 মিটার দৌড় প্রতিযোগিতা যখন শুরু হয়, তখন আমরা কি করি, তখন আমরা একদম জিরো থেকে শুরু করে একটা মাটির মধ্যে একটা ধাক্কা মারি, ফলে তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন হয়, তখন আমাদের ভেলোসিটি চেঞ্জ হতে থাকে এবং আমরা সাথে সাথে আমরা একটা গতিপ্রাপ্ত হই, আমাদের একটা ভেলোসিটি তখন চলে আসে। এখন আচ্ছা, বিষয়টা যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদেরকে মনে করিয়ে দেওয়া যায় যে শক্ত মাটিতে হাঁটা সহজ, কিন্তু ঝুরঝুরে মাটিতে উপর হাঁটা সোজা না। মানে আমরা যখন শক্ত মাটি, পাথরের মতো মাটি, এখানে মাটিতে হাঁটা সহজ হবে, কিন্তু মাটিটা যদি অনেক নরম হয়, তখন সেক্ষেত্রে হাঁটা সহজ হবে না কঠিন হবে? আচ্ছা, কি বলে এটার নাম কি বালি, কি যেন বলে, আরে নামই তো ভুলে গেছি, গুপ্ত বালি, কথাটা আসতেছে না, ওই যে অনেক কি বলে এটারে, অনেক সময় ওই যে একটা মানে বালির মধ্যে পড়ে গেলে একদম মাটির মধ্যে যেতে থাকে, এটার কি যেন বলে, চোরাবালি। হ্যাঁ, চোরাবালিতে মানুষ পড়লে সেখান থেকে উঠতে পারে না কেন, এবং উঠার উপায় কি কোনো দেখছেন নি? ওই যে ইয়েতে ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখায়, বা বিভিন্ন ওই ইয়েতে আমরা ছোটোবেলায় দেখতাম কিভাবে চোরাবালি থেকে উঠে আসা যায়, অথবা কিভাবে কেন মানুষ উঠতে পারে না কেন? কারণ চোরাবালির, হ্যাঁ বলেন কেউ, এনিওয়ান? চোরাবালিতে কি হয়, মানে হচ্ছে চোরাবালির মধ্যে কি থাকে, চোরাবালির মধ্যে নর্মালি এখানে মানে একটা ফেক একটা বালির আস্তরণ মনে হয়, কিন্তু আসলে ভেতরে হচ্ছে একদম নরম, ভেতরে পানিযুক্ত, এবং এখানে মাটি বলতে গেলে একেবারে নাই। তো আমরা যখন পড়ি এখানে, তখন কি হয় যে আমরা আমাদের ফোর্স একদম দিচ্ছি, কিন্তু বিপরীত দিক থেকে মানে রিয়াক্টিভ কোনো ফোর্স আসতেছে না, যার ফলে কি হয়, আমরা শুধুমাত্র মাটির নিচে যেতে থাকি। এখন
আবার নর্মাল মাটিতে রাস্তাঘাটে চলা সহজ, কিন্তু যদি বালি মাটিতে কক্সবাজারে কে কে গেছো বা আমাকে বলো যে এক্সপেরিয়েন্স বলো যে বালির মধ্যে দৌড়ানো সহজ না নর্মালি শক্ত পাথরের বা শক্ত মাটিতে চলা সহজ, দৌড়ানো সহজ, কোনটাতে সহজ হবে? কারণ হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে একই কথা, যখন আমরা ফোর্স দিচ্ছি তার রেজাল্টিং বা অপোজিট দিকে সে আমাকে যে ফোর্স দিবে এর পরিমাণ কমে যায়। বালির মধ্যে যখন দিচ্ছি, বালি তো ঝুরঝুরা, এই মাটির নিচে দিকে চলে যায়, আমাকে উল্টা দিকে আর সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে দিতে পারে না, যার জন্য আমি ভালো করে হাঁটতে পারি না। এখন বলেন, কে বলবে? গেছে কে? টুপুর বলেন। টুপুর বলেন যে হিলের পায়ে হিলে চলা সহজ, বালির উপরে হিলে চলা সহজ না স্যান্ডেলে যাওয়া সহজ? আপনি হিল পরে বালির উপরে মানে হিল পরে বালির উপর হাঁটতেছেন, এবং এটা হচ্ছে পেন্সিল হিল বুঝছেন তো? পেন্সিল হিল হচ্ছে যে হিলের একদম ইয়েটা, ওদের হিল যেটা হিলের যে নিচের এই অংশটা থাকে, সোল থাকে, এটা অনেক চিকন থাকে, আর যেটা একদম ফ্ল্যাট থাকে, যার সোল একদম ফ্ল্যাট থাকে, ওই জুতা দিয়ে যাওয়া সহজ না হিল দিয়ে যাওয়া সহজ? কেন? না, এটা তো আমরা বাংলা কথা বললাম, কিন্তু ফিজিক্সের ভাষা কি বলবো? যে আমরা যখন হিল দিয়ে বালির উপর চড়বো বা বালির মধ্যে যখন চড়বো, অথবা কোনো একটা মাটির মধ্যে যখন আমি হাঁটবো, তখন সেক্ষেত্রে P=F/A। মানে আমরা জানি প্রেশার মানে কি? প্রেশার হচ্ছে নির্দিষ্ট জায়গার মধ্যে কতটুকু পরিমাণ আমি ফোর্স দিচ্ছি, দিস ইজ কল্ড প্রেশার। ফোর্স পার ইউনিট এরিয়া, মানে নির্দিষ্ট জায়গার মধ্যে কতটুকু পরিমাণ ফোর্স দিচ্ছি তার রেশিওটাকে বলা হয় প্রেশার। P=F/A। দ্যাট মিনস আমার এরিয়ার পরিমাণ যদি বাড়ে, মানে বড় জায়গার মধ্যে আমি ফোর্স দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তার মাঝখানে জায়গাটা যদি অনেক বড় হয়, তাহলে প্রেশারের পরিমাণ কমবে না বাড়বে? সে প্রেশারের পরিমাণ কমবে। আর জায়গাটা যদি ছোট হয়, তাহলে মানে এতটুকু জায়গার মধ্যে আমি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিলাম, আর এটা হচ্ছে বড় একটা জায়গার মধ্যে আমি একটা ফোর্স দিলাম, তাহলে ছোট জায়গার মধ্যে বেশি প্রেশার অনুভব হবে না বড় জায়গার মধ্যে বেশি প্রেশার অনুভব হবে? তারপর বল, হ্যাঁ, ছোট জায়গার মধ্যে হবে। এর জন্য কেন? কারণ ওর যদি আকার ছোট হয়ে যায়, মানে এর মান যদি কমে যায়, তাহলে পি এর মান বাড়ে। মানে এটা সমানুপাতিক, প্রপোর্শনাল, কিন্তু এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে পি এর মান বাড়লে, পি এর মান যদি বাড়ে, পি এর মান বাড়লে এফ এর মান বাড়ে, কিন্তু পি এর মান বাড়লে আবার এর মান যদি কমে, তাহলে পি এর মান বাড়বে। পি এর সাথে এফ এর সমানুপাতিক, ও বাড়লে ও বাড়ে, কিন্তু পি এর সাথে যেটা এ হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শন। মূল কথা হচ্ছে, যখন আমরা একটা ছোট জায়গার মধ্যে বেশি পরিমাণ ফোর্স দিই, তখন কি হয়? তখন প্রেশারের পরিমাণ বাড়ে। অ্যান্ড হিল দিয়ে যখন আমি মাটির মধ্যে যখন দিচ্ছি, ধাক্কা মারি, তখন সেক্ষেত্রে বালি তো এমনিতে ঝুরঝুরা, তখন ছোট জায়গার মধ্যে যখন হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার যখন কাজ করতেছে, তখন একদম নিচের দিকে ডেবে যায়। কিন্তু যদি একটা ফ্ল্যাট জুতা পরে যদি আমি যাই, তার সেক্ষেত্রে তার চাপের পরিমাণ সব জায়গায় সমানভাবে যাবে, এবং বড় একটা জায়গার মধ্যে যখন পড়বে, তখন সেক্ষেত্রে সে ডেবে যাবে না, যার ফলে কি হবে? আমি ভালো করে হাঁটতে পারবো। আর এমনিতেই শক্ত মাটির তুলনায় ঝোড়া মাটিতে বা কি বলে ধুলাবালির মধ্যে হাঁটা কষ্ট। আচ্ছা, এখন চোরাবালিতে মধ্যে যদি কেউ পড়ে, তাহলে কিভাবে সে উদ্ধার পাবে? তাকে কি করতে হবে? তার বডিটাকে যদি লম্বা থাকে, এরকম করে যদি থাকে, তাহলে বডিটাকে ফ্ল্যাট করতে হবে। মানে এই বরাবর না থেকে তাকে এই বরাবর হয়ে যেতে হবে, বুকটা মাটির সাথে লাগিয়ে দিতে হবে। এবং আশেপাশে যদি কোনো স্টিক থাকে, আপনার ফ্রেন্ড যদি থাকে, ফ্রেন্ডকে বলবেন যে আমাকে কয়েকটা লাঠি টাঠি এনে দাও, অথবা কোনো গাছ যদি থাকে, গাছের খণ্ড, তখন বলবে যে খণ্ডটা দিলে, তখন খণ্ডটা এরকম করে বিছাইতে হবে, খণ্ডগুলো এরকম করে বিছাইতে হবে। এরকম করে বিছানোর পর, মানে প্রত্যেকটা টুকরা এরকম করে বিছানোর পর তার উপর দিয়ে সে আসবে। অথবা বলবে যে এরকম যদি একটা স্টিক হয়,
ঠিক এই মাথায় ফ্রেন্ড ধরে টান বাড়বে, আর এই মাথায় সে হাত ধরে থাকবে, তখন তাকে টান টেনে 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 সাইডে নিয়ে তাকে উদ্ধার করা যাবে। এরকম চূড়াবালিতে পড়লে তাকে কিন্তু করা যায় না, মুভমেন্ট যত বেশি মুভমেন্ট করবে তত সে মাটির নিচে যেতে থাকবে। এখন বিষয়টা যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে মনে করিয়ে দেওয়া যায় যে শক্ত মাটিতে হাঁটা সোজা কিন্তু ঝুরঝুরে মাটিতে হাঁটা কঠিন। তার কারণ বালুর উপর বল প্রয়োগ করা যখন হয়, দ্যাট মিনস যখন আমরা বালিতে বল প্রয়োগ করি তখন বালি সরে যায়, তাই নিউটনের তৃতীয় সূত্রে পাল্টা বিপরীত দিক থেকে সঠিকভাবে বল পাওয়া যায় না। দ্যাট মিনস আমরা যখন ফোর্স দিচ্ছি বালির মধ্যে, বালি আমাকে অপোজিট দিক আমি যখন ফোর্স দিচ্ছি বালিতে, বালি আমাকে ফোর্স দিতে পারে না, সেম অ্যামাউন্টে ফোর্স দিতে পারে না, যার জন্য আমাকে হাঁটতে অসুবিধা হয়। ব্যাপারটা আরও অনেক স্পষ্ট করে দেওয়া যায় যদি কাউকে অসম্ভব মসৃণ একটা মেঝেতে সাবান পানি কিংবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটতে দেওয়া যায়, সেক্ষেত্রে ঘর্ষণ খুব কম হয়। তাই আমরা পেছন বল প্রয়োগ করতে পারবো না, এবং সেজন্য তার প্রতিক্রিয়া হিসেবে আমাদের ওপর কোনো বল আসবে না। দ্যাট মিনস বলা হচ্ছে যে যখন এটা যদি স্লিপি হয়, কোনো একটা ফ্লোর যদি স্লিপি হয়, তাহলে সেই জায়গার মধ্যেও হাঁটা কঠিন হবে। কেন? আমি ফোর্স ঠিকই দিচ্ছি, কিন্তু সেম অ্যামাউন্টে ফোর্স আমাকে দিচ্ছে না, যার জন্য আমার হাঁটতে অসুবিধা হবে। আচ্ছা, পরে আমরা পড়ি, পরে একটা দেয়া আছে, ছবি দেয়া আছে, একটা বালক একটা ছেলে পাথরকে ধাক্কা মারতেছে। এখন ধরা যাক তুমি সম্পূর্ণ ঘর্ষণবিহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, মানে কোনো ধরনের ঘর্ষণ নাই, ফ্রিকশন নাই, একটা তলের উপর মানে একটা ফ্লোরের উপর আমি দাঁড়ায় আছি, যেখানে কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশনলেস একটা ফ্লোরের উপর আমি দাঁড়ায় আছি। তখন তোমার ওজন হচ্ছে 50 কেজি, 50 কেজি, এবং তোমার সামনে একটা 100 কেজি ভরের একটা পাথর আছে। তুমি ঠিক করলে তুমি পাথরটাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে। 10 সেকেন্ড পর পাথরটা বেগ কত হবে? দ্যাট মিনস আমি কি করলাম, বড় একটা পাথর, আর আমি মিস্টার মন্টু কি করছি, পাথরটাকে ধাক্কা মারছি, আমি একে ধাক্কা মারলাম। এই ধাক্কা মারলে কি হবে? এখন কথা হচ্ছে যে আমার ওয়েট কত? আমার ওয়েট হচ্ছে 50 কেজি, আমার মাস হচ্ছে 50, আর এটা হচ্ছে 100 কেজি। তাহলে কোশ্চেনটা হচ্ছে, তুমি ঠিক করলে তুমি পাথরটাকে 50 নিউটন ফোর্স দিয়ে ধাক্কা দিবে। তাহলে আমি ঠিক করলাম, ওরে আমি ফোর্স দেবো কতটুকু? 50 নিউটন ফোর্স আমি ওকে দেব। দিলে পাথরটাকে 50 নিউটন বল দিলে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাবে। এখন বলছে 10 সেকেন্ড পর পাথরটা বেগ কত হবে? আমি তো ওরে ধাক্কা মারলাম, তাহলে ধাক্কা খেয়ে ওর পাথর মানে ও কতটুকু ওই দিকে যাবে, বা কেমন করে কতটুকু অ্যাক্সেলারেশন তার হবে, বা তার ভেলোসিটি কত হবে। এখন বলছে যে আমি যখন ফোর্স দিচ্ছি, তখন পাথরটাকে ফোর্স দিচ্ছি, তখন 50 নিউটন বল যখন ধাক্কা দেওয়া হয়, পাথরটাও ঠিক নিউটনের তৃতীয় ফোর্স অনুসারে আমাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়। পাথরটা ত্বরণ হবে কত? F = দ্যাট মিনস আমি যখন পাথরকে ধাক্কা মারতেছি, পাথরকে এমন করে ধাক্কা মারলাম, ধাক্কা মেরে পাথরটা সামনের দিকে যাবে, আমিও অনেকটা পেছনের দিকে আসবো। এই কথাটা বলছে যে আমি যখন ধাক্কা মারতেছি, তখন সেই ক্ষেত্রে পাথরটা সামনের দিকে আগাবে কতটুকু? F = ma। পাথর যাবে ডান দিকে, পাথর বা স্টোনের অ্যাক্সেলারেশন F = ma, a = m/m। তাহলে আমি কতটুকু পরিমাণ ফোর্স দিচ্ছি? 50 নিউটন, 50 নিউটন, এবং m এর মান কত? যেহেতু পাথরের মাস কত ছিল? 100 কেজি, তাহলে ওর ক্ষেত্রে কত আসবে? 50/100, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন হচ্ছে আমাদের একটু পরে হয়তো বা ক্লাস অফ হয়ে যাবে, সাথে সাথে ঢুকতে হবে একদম 2 সেকেন্ডের মধ্যে। ওকে, আবার তারপরে কি বলা হচ্ছে? সেরকম তো আমারও একটা অ্যাক্সেলারেশন হবে। আমার অ্যাক্সেলারেশন কত?
অ্যাক্সিলারেশন এফ ইকুয়াল টু কত হবে, আমারও অ্যাক্সিলারেশন হবে অ্যাক্সিলারেশন অফ বি। তাহলে এক্ষেত্রে এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর পরিমাণ কত, এফ এর পরিমাণ কতটুকু আসবে, আমার অ্যাক্সিলারেশন হচ্ছে সেক্ষেত্রে এফ এর পরিমাণ যেহেতু 50 নিউটন ফোর্স, কারণ আমি যখন ধাক্কা মারতেছি ও আমাকে ধাক্কা মারবে, আমি যদি 50 নিউটন ফোর্স দেই ও আমাকে সেম অ্যামাউন্টে বিপরীত দিকে 50 নিউটন ফোর্স দিচ্ছে। তাহলে 50 ডিভাইডেড বাই, আর আমার ওয়েট কত বা আমার মাস কত, আমার মাস হচ্ছে 50, সেক্ষেত্রে 50 বাই 50 দ্যাট মিনস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস আমি এই পাথরটাকে ধাক্কা মারলে সে পাথরের অ্যাক্সেলারেশন হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এবং আমিও উল্টা দিকে একটা ফোর্স অনুভব করব, সে ফোর্সের অ্যাক্সেলারেশন অনুভব করব। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমি কি করলাম, বড় একটা পাথরকে আমি ধাক্কা মারলাম, ধাক্কা মারলে মেরে পাথরটাকে আমি অ্যাক্সেলারেশন করে দিছি। অ্যাক্সেলারেশন করলাম কত, পাথরটাকে আমি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন করে দিলাম, আর আমি পেছনের দিকে চলে গেছি। আমি পেছনের দিকে কত অ্যাক্সেলারেশন হয়েছে সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন তাহলে চিন্তা করেন যে একটা ঘরের মাঝখানে, একটা ঘরের বা মানে ঘরের রুমের মাঝখানে হয়েছে, এটা মাঝখানে আমি পাথরটাকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিলাম, আমি পেছনের দিকে চলে গেলাম। তাহলে ওয়ালের মাঝখানে যেহেতু, দ্যাট মিনস মাঝখানে যেহেতু, তাহলে ওয়াল এদিকে ওয়াল যতটুকু, পেছনের দিকে ওয়াল ততটুকু থাকবে। চিন্তা করেন তাহলে পাথরটা আগে ওয়ালে লাগবে না আমি বিপরীত দিকে ওয়ালে তাড়াতাড়ি যাব, এটা কে বলবে? সারিকা বলেন। সারিকা বলেন যে আমরা মাঝখানে এরকম একটা ঘরের মাঝখানে আমি দাঁড়ায় আছি, দাঁড়িয়ে আমি পাথরকে ধাক্কা মেরে দিলাম আর আমি পেছনে দিয়ে গেলাম, তাহলে কে ওয়ালে তাড়াতাড়ি টাচ লাগবে? আর এখানে একটা কথা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে মনে করেন যে এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নাই, এই ফ্লোরের মধ্যে কোনো ফ্রিকশনাল ফোর্স নাই, মানে কোনো আমার এমন না যে আমি থেমে যাবো, একটু পর থামবো না, আমার যতটুকু অ্যাক্সিলারেশন হবে সেই অ্যাক্সিলারেশন আমি যেতে থাকবো। তাহলে কে আগে ওয়াল টাচ করবে? আমি টাচ করব না আমার টাচ করবে, পাথরটা আগে টাচ করবে? হ্যাঁ, মাথা, আমার মাথা আগে যাবে। মানে মনে করেন যে এই রুম পুরো ফ্লোর একদম পিছলা, এখন আমি কি করলাম, আমি ধাক্কা মারছি, মানে সামহাও আমি পাথরটাকে ধাক্কা মারছি, তাহলে পাথরও আমাকে ধাক্কা মারবে। আমি ধাক্কা মারলাম পাথরকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে পাথর 0.15 মিটার সেকেন্ড স্কোয়ারে সে সামনের দিকে আগাচ্ছে, আর আমিও 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আমি পেছনের দিকে যাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে, পেছনের দিকে যখন যাচ্ছি তখন কোশ্চেন হচ্ছে যে আমি আগে ওয়ালে যাব না পাথর আগে ওয়ালে টাচ করবে? অবশ্যই আমি যাব, তাই না? কারণ ওর অ্যাক্সেলারেশন কম, তাহলে ওর যেতে সময় লাগবে।
আমার অ্যাক্সেলারেশন যেহেতু বেশি, মানে আমি বেশি পিছনের দিকে যাচ্ছি, তাহলে আমার অ্যাক্সেলারেশন যেহেতু বেশি, তা আমি তাড়াতাড়ি যাব। কোশ্চেন হচ্ছে যে বলছে কাজে তুমি এবং পাথরটি, আমি যখন ধাক্কা মারলাম তো ও তো সামনে দিকে গেল, আমি গেলাম পিছনে, তাহলে মাঝখানে যে ডিস্টেন্স আমার আর পাথরের মাঝখানে ডিস্টেন্স কমবে না বাড়বে? সারিকা বলেন। হ্যাঁ সারিকা, কানে শুনে না। আমি বললাম যে পাথরটাকে আমি ধাক্কা মারলাম, পাথর গেল সামনের দিকে, আমি গেলাম পেছনের দিকে, মাঝখানে আমার আর পাথরের মধ্যে মাঝখানে ডিস্টেন্স হবে না আমরা পাথর আর আমি কাছাকাছি চলে যাব, না পাথর থেকে আমি দূরে সরে যাব? হ্যাঁ দূরে সরে যাব, ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তাই আমি বলছে যে আমি যে পাথরটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাব, যেহেতু ডিস্টেন্স হচ্ছে, তাহলে আমি কন্টিনিউয়াস পাথরকে ধাক্কা দিতে পারবো না, এই কথাটা বলছে। যেহেতু আমি ধাক্কা দেওয়ার পর আমি পিছনে চলে গেলাম, ধাক্কা দেওয়ার পর আমি পিছনে যখন চলে যাচ্ছি, তাহলে আমি কন্টিনিউয়াস পাথরকে 10 সেকেন্ড ধরে আমি ধাক্কা দিতে পারবো না, এই কথাটা বলছে। যে টানা 10 সেকেন্ড পাথরটাকে টান্না দেওয়া সম্ভব না, তবে পাথরটা নড়তে শুরু করার পর ঘর্ষণবিহীন সমতলে নিজেই সরে যাবে। দ্যাট মিনস যেহেতু আমি একবার তাকে শুরু করে দিছি, একবার তার মুভমেন্ট হচ্ছে, যেহেতু কোনো ঘর্ষণ ফোর্স নাই, মানে ফ্রিকশনাল ফোর্স যেহেতু ফ্লোরের মধ্যে নাই, তাহলে একবার সে যখন যাওয়া শুরু করবে তখন সে গিয়ে আপনি ওয়ালের মধ্যে সে টাচ করবে। আমিও আর কোনো ফোর্স না দিলেই ওয়ালের মধ্যে ইয়ে করবো। এরকম দেখেন নাই যে ওটা কি বলে, এ তো ভুলেই তো গেছি, ওই যে অনেক সময় জুতার এক ধরনেরই আছে না, কি বলে, ওই সাইক্লিক থাকে যে সাইকেলের মতো হয়, জুতার নিচে চাকা থাকে যে, ওদেরকে ওই এই সকল জুতা কি বলে এদেরকে? হ্যাঁ কি শুজ? কেপিং শুজ। আচ্ছা কেপিং শুজে দেখবেন যে একবার যখন আমি ধাক্কা দিয়ে শুরু করলাম, আমি যেতেই থাকি এরকম যে ফ্লোরের মধ্যে যদি কোনো ফ্রিকশন না থাকে, তাহলে তো আমি একবার যদি আমাকে কেউ ধাক্কা মারে বা একবার যদি আমার শুরু হয়, তাহলে আমি যেতে থাকবো। তো এরকম আমি যেতে থাকবো পেছনের দিকে আর পাথরটা যাবে সামনের দিকে। তাহলে এখন কথা হচ্ছে যে ধরা যাক তুমি 2 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দিয়ে দিতে পেরেছো, তখন কি হবে? এন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমি তো পাথরটাকে ধাক্কা দেওয়ার সাথে সাথে পাথর চলে গেলে সামনে, আমি চলে গেলাম পেছনে, তাহলে সেক্ষেত্রে তো আমি ওকে ধাক্কা দিয়ে একদম সামনে নিয়ে যেতে পারি নাই। মানে 1 সেকেন্ডের জন্য ধাক্কা দিলাম, ও চলে গেল সামনে, আমি চলে গেলাম পেছনে। এখন কোশ্চেনে বলছে, সেকেন্ড কোশ্চেনে বলছে যে না, তুমি মনে করো যে পাথরটাকে 2 সেকেন্ড ধরে ধাক্কা মারছো, মানে ধাক্কা দিলা আবার ধাক্কা দিলা, মানে 2 বার দাও নাই, মানে 2 সেকেন্ড ধরে তুমি ধাক্কা মারছো। তা সেক্ষেত্রে তখন কি হবে? দিতে পেরেছো, তখন কি হবে? 2 সেকেন্ডে পাথরটা কতটুকু ফোর্স অ্যাপ্লাই পাবে? মানে আমি পাথরটাকে তো ধাক্কা মারলাম, আমি পেছন দিকে চলে গেলাম, এটা তো ইনস্ট্যান্টেনিয়াস হয়েছে, মানে তৎক্ষণাৎ হয়েছে এটা। কিন্তু এটা যদি এমন হয় যে আমি 2 সেকেন্ড ধরে পাথরটাকে আমি ধাক্কা মারছি, আমি পাথরটাকে ধাক্কা মারলাম, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে দুই সেকেন্ড ধরে যদি আমি পাথরটাকে ধাক্কা দিই, তখন কি হবে? 2 সেকেন্ডে পাথরটার বেগ কত হয়ে যাবে, ভেলোসিটি কত হয়ে যাবে? v = u + at। তাহলে u এর মান 0 প্লাস এর মান হচ্ছে 0.5 ইনটু t মানে 2, দ্যাট মিন্স 0.5 5 দুগুণে 10 1 মিটার পার সেকেন্ড হবে। এবং সেই ক্ষেত্রে তার পাথরটা ভেলোসিটি কত হবে? 1 মিটার পার সেকেন্ড। এখন আচ্ছা এই জিনিসটা আমি আবারও বলি যে পাথর মাঝখানে আছে, ওকে, একদম পুরো জিনিসটা আমি আবার ঘটনা বলতেছি। পাথর মাঝখানে, পাথরকে আমি ধাক্কা মারলাম। এখানে মনে রাখতে হবে যে আমি যে ফ্লোরের উপর আছি, এই ফ্লোর পুরাটাই হচ্ছে পিছলা, মানে এর মধ্যে কোনো মানে একদম পিছলা, অনেক পিছলা, মানে একদম তৈলাক্ত। তা আমি যদি পাথরকে ধাক্কা মারি অনেক স্পিডে,
তাহলে ধাক্কা মারতে কি আমার বেশি সময় লাগবে? সেকেন্ডের মধ্যে মেরে ফেলবো ধাক্কা, মানে 1 সেকেন্ডের মধ্যে ধাক্কা মারবো। তো ধাক্কা মারলে কী হবে? পাথরটা যাবে সামনের দিকে, আমি যাবো পেছনের দিকে। এখন পাথরটা সামনের দিকে কতটুকু পরিমাণ সামনের দিকে যেতে পাথর সামনে চলে যাচ্ছে, তাহলে পাথরের ক্ষেত্রে F ইকুয়াল টু এম এ ইকুয়াল টু কত? F/m। যেহেতু পাথরকে আমি কতটুকু পরিমাণ ফোর্স দিচ্ছি সেটা ছিল কত? ছিল 50। আর পাথরের মাস কতটুকু ছিল? পাথরের ছিল 100। সেক্ষেত্রে পাথর স্টোন যেটা, এই স্টোনটা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে সে সামনের দিকে যাবে। এখন আমিও কি সামনে যাব না আমি পেছনের দিকে আসবো? তাহমিদ খান বলো। আমি পাথরকে ধাক্কা মারলাম, ধাক্কা মেরে আমি কি সামনের দিকে যাব না পেছনের দিকে যাব? হ্যাঁ, আমি যে পেছনের দিকে যাব তখন আমার কি একটা অ্যাক্সেলারেশন হবে, সেই অ্যাক্সেলারেশন হচ্ছে F ইকুয়াল, হ্যাঁ সেম ফর্মুলাতে, কিন্তু আমার অ্যাক্সেলারেশন হবে 1, আমার অ্যাক্সেলারেশনটা বেশি হবে, আর পাথরের অ্যাক্সেলারেশন হবে বেশি কম। মানে পাথরের তো আস্তে আস্তে যাবে, আমি একটু জোরে জোরে আমি পেছনের দিকে আসবো। তাহলে মাঝখানে একটা রুমের মাঝখানে যদি হয় তাহলে পাথর মানে স্টোনের ওয়ালে টাচ করতে যতটুকু সময় লাগবে আমার তার চেয়ে বেশি, তার চেয়ে কম সময় লাগবে। মানে এটা একটা রুম, এই একটা রুমের মধ্যে এটা হচ্ছে আমি একটা স্টোন, আর এটা হচ্ছে মিস্টার বল্টু এর ধাক্কা মারলো, তাহলে ও যাবে সামনের দিকে আর ও যাবে পেছনের দিকে। এখন এই পাথরটা বা এই স্টোনটা হচ্ছে 0.5 অ্যাক্সেলারেশনে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অবশ্যই মিস্টার বল্টুর অ্যাক্সেলারেশন যেহেতু বেশি, সে তাহলে এই ওয়ালকে বেশি তাড়াতাড়ি টাচ করবে। আর পাথরের যেহেতু অ্যাক্সেলারেশন কম 0.5 মাত্র, এর জন্য তার যেতে সময় বেশি লাগবে। ওকে, এই জন্য আমাকে বলছে যেহেতু মিস্টার বল্টু আসতেছে পেছনের দিকে, পাথরটা যাচ্ছে সামনের দিকে, এর জন্য সে ইচ্ছা করলে আবার সেকেন্ড টাইম সে আবার ধাক্কা মারতে পারবে না। মানে এমন করতে পারবে না যে সে ধাক্কা মারলো অনেকক্ষণ ধরে সে ধাক্কা মারতে পারবে না, এই কথাটা বলছে। এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলছে মনে করো যে এই পাথরটাকে তুমি বা মিস্টার বল্টু সে এই পাথরটাকে 2 সেকেন্ড ধরে ধাক্কা মারছে, তাহলে সেক্ষেত্রে তার কত হবে, ভ্যালোসিটি কত হবে? আফটার 2 সেকেন্ড। তাহলে আফটার 2 সেকেন্ডে এই পাথরের ভ্যালোসিটি কত হবে? v ইকুয়াল টু u প্লাস at। তাহলে যেহেতু পাথর আর মিস্টার বল্টু সে প্রথম অবস্থায় সে ছিল স্থির বা স্ট্যাটিক ছিল, তার ইনিশিয়াল ভ্যালোসিটি উইল বি 0। দ্যাট মিন্স v ইকুয়াল টু u 0 প্লাস এর মান কত? এ হচ্ছে 0.5 ইন্টু t এর মান হচ্ছে 2 সেকেন্ড, আর সেক্ষেত্রে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে v এর মান আসবে v ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? দ্যাট মিন্স 2 সেকেন্ড পর এই পাথরটা 1 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে সে সামনের দিকে যাবে। কারণ যেহেতু সে রাস্তাটা পিছলা, একবার যদি ওকে একটা মানে ভ্যালোসিটি তাকে দিতে পারি, ওই ভ্যালোসিটি থেকে সে সামনের দিকে যাবে। এই জিনিসটা এখানে বলছে যে এরপর পাথরটা 1 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভ্যালোসিটিতে যাবে, এবং 2 সেকেন্ডে আমার ভ্যালোসিটি কত হবে? 2 সেকেন্ড পর আমার ভ্যালোসিটি কত হবে? আমার ভ্যালোসিটি হবে v ইকুয়াল টু u প্লাস at। u এর মান হচ্ছে 0 প্লাস এর মান হচ্ছে 1 এবং t এর মান 2, মানে 2 মিটার পার সেকেন্ড। আমার ভ্যালোসিটি হবে 2 আর পাথরের ভ্যালোসিটি হবে 1 মিটার পার সেকেন্ড। এরপর তুমি 1 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভ্যালোসিটির দিকে আমরা পেছনের দিকে আসবো। তাহলে এখানে ঘর্ষণ কাকে বলে, ফ্রিকশন কাকে বলে, আমরা এগুলো তো জানি। এই ফ্রিকশনের ডেফিনেশন পড়বেন, ফ্রিকশনের ক্লাসিফিকেশন কী কী, আমি পুরো চ্যাপ্টারের থিওরিটিক্যাল অংশ আমি নেক্সট ক্লাসে করব। তাহলে HW লেখেন সবাই। হোয়াট ইজ ফ্রিকশন? হোয়াট ইজ ফ্রিকশন? What is friction? What are the types of friction? What are the types of friction?
উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল। তারপর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। তারপরে how friction can be reduced, friction can be reduced and increase, reduce or increase। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আচ্ছা, এটার ইংলিশে কি লিখছে দেখেন তো মানিতা, মানিতা এই ইংলিশে 3.9.4 ফ্রিকশন, এটার ইংলিশে এটাকে কি লিখছে, বড় করে লাইনটা লিখছে যে কি লিখছে ইংলিশে কি লিখছে, ও হ্যাঁ হ্যাঁ নেসেসারি ইভিল, এটা লেখেন যে ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল। পরীক্ষা আসবে, খুব ইম্পর্টেন্ট। এগুলো করে এইচডাব্লিউ করে কালকে দুপুরের মধ্যে জমা দেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম।